This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাঝে প্রতিবাদ আন্দোলন এগুলো চলতে পারে এবং যদি তাই হয় তখন অপ্রীতিকর পরিস্থিতি আটকাতে প্রস্তুত পুলিশ জানালেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। মহিলাদের নিরাপত্তায় বাড়তি নজর থাকবে, চালু থাকবে হেল্পলাইনও। পুজোয় যান নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন থাকবে, বাড়তি নজর দেওয়া হবে শিশু নিরাপত্তাতেও, জানিয়েছেন পুলিশ কমিশনার। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সব রকমই অ্যারেঞ্জমেন্ট আছে, সিকিউরিটি থেকে শুরু করে সেফটি, সিকিউরিটি, ট্রাফিক রেগুলেশন অ্যান্ড বিভিন্ন ফ্যাক্টর আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে ওর মধ্যে ইনক্লুড করা হয়েছে। সবাইকে আশ্বস্ত করতে চাইছি দ্যাট কলকাতা পুলিশ প্রস্তুত আছে এই ফেস্টিভ্যালকে ভালোভাবে সঞ্চালন করার জন্য। দুর্নীতিকাণ্ডে সিবিআই এর জালে সন্দীপ ঘনিষ্ঠ আশিস পান্ডে পেশ করা হয়েছে আলিপুর আদালতে। কে এই আশিস পান্ডে আপনাদের জানাবো, দেখাবো। আশিস পান্ডেকে গ্রেফতার করা হয়েছে। সন্দীপ ঘনিষ্ঠ আশিসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে আদালতে। আলিপুর আদালতে পেশ করা হয়েছে আশিস পান্ডেকে। এই মুহূর্তের আপডেট কি জানবো, সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৌভিক, কি জানতে পারছি আমরা? দেখো, কিছুক্ষণ আগে কিন্তু আলিপুর যে সিবিআই কোর্ট, সেই সিবিআই কোর্টে কিন্তু এই আশিস পান্ডেকে নিয়ে আসা হয় এবং কিছুক্ষণের মধ্যেই সেই কোর্টে হিয়ারিং কিন্তু শুরু হবে এবং মূলত সিবিআই কিন্তু বারবার জিজ্ঞাসাবাদ করে এই আশিস পান্ডের বিরুদ্ধে কিন্তু ঘুরি ঘুরি অভিযোগ পেয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাকে ইন্টারোগেশনের প্রয়োজন রয়েছে এবং এই যে টাকা রাজ্যকর হসপিটালে যে টাকা তছরূপ এবং টেন্ডার পাইয়ে দেওয়া, তার মধ্যে কিন্তু প্রভাব ছিল এই আশিস পান্ডের এবং এই আশিস পান্ডে ছাড়া আর কেউ এই কনস্পিরেসির মধ্যে যুক্ত রয়েছে কিনা তার জন্য কিন্তু জিজ্ঞাসাবাদের প্রয়োজন। জানা যাচ্ছে যে আশিস পান্ডেকে কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে সিবিআই এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সিবিআই আর আলিপুর যে আদালত তাতে কিন্তু তার হিয়ারিং শুরু হবে। মঞ্জিরা, ধন্যবাদ সৌভিক। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌভিক সরকারের সঙ্গে। এই যে আশিস পান্ডে, তাকে নিয়ে আরজি করের ইন্টার্নরা তারা কি বলছেন সেটাও তো শোনা দরকার, শুনুন। সন্দীপ ঘোষ যখন প্রিন্সিপাল ছিলেন তার কাছে মানে তার একদম সেলিব্রিটি ব্যাপার, তার কাছে কেউই যেতে পারতো না। সেখানে সন্দীপ ঘোষের রুমে বা কলেজের যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাতে আশিস পান্ডের অবাধ যাতায়াত, কেউ তাকে বাধা দেওয়া ছিল না। এমনকি প্রফেসরদেরকে ট্রান্সফার করার ভয় দেখানো, হুমকি দেওয়া, এমনকি গ্রুপ ডি স্টাফ, কলেজের এমন কোনো কর্মচারী নেই যাকে আশিস পান্ডে ভয় দেখায়নি বা যার সঙ্গে দুর্ব্যবহার করেনি। অনেক কিছুই সে প্রকাশ্যে বলতো, যেরকম ধরুন হাউস স্টাফশিপ যারা পাচ্ছে তাদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়া, এক ধরনের তোলা বা সে নিজেও একাধিক ডিপার্টমেন্টে হাউস স্টাফশিপ সিট দখল করে রাখতো এবং সেখানে সে ডিউটিও যেত না, সে এবং তার সাঙ্গপাঙ্গরা ডিউটি যেত না। এছাড়াও ফেস্টের নাম করে নানা রকম স্টুডেন্টদের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা তোলা। চিকিৎসক নীলাঞ্জন ঘোষ, তার বক্তব্য আপনাদের শোনাবো। নীলাঞ্জন ঘোষ আশিস পান্ডের এক সময়কার শিক্ষকও বটে। হেড অফ দ্য ডিপার্টমেন্ট কিন্তু আগের প্রিন্সিপালের অফিসে ঢুকতে পারতেন না, তাদের ঘন্টার পর ঘন্টা তাদের বসে থাকতে হতো। কিন্তু আশিস পান্ডে এবং কয়েকজন নির্দিষ্ট ছেলে কিন্তু সারাক্ষণ প্রিন্সিপালের ঘরে বসে থাকতেন এবং সেখানে আলোচনা করতেন। কি আলোচনা হতো না, একদম যে তাদের যারা বিরোধী, যে ছাত্ররা আন্দোলন করেছিল তাদের কিভাবে ফেল করানো হবে, তাদের ওপর কীভাবে অত্যাচার করা হবে, কাকে হোস্টেলে ঢোকানো হবে, এই সব করে তারা বেসিক্যালি তাদের এই সবাই কি করে এই দিকে চলে এলে এগুলোই থ্রেট সিন্ডিকেট, এখান থেকেই যাবতীয় মাস্টার প্ল্যানগুলো করা হতো এবং তারপরে সেগুলো প্রয়োগ করে সবাইকে নিজেদের দিকে এনে একটা ভীষণ ভয়াবহ একটা ভীতির পরিবেশ এখানে তৈরি করা হয়েছিল। আর এবার উত্তরবঙ্গ মেডিকেলে কি অচলাবস্থা? উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিভাগীয় প্রধানদের। থ্রেট কালচারের বিরুদ্ধে অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার অপসারণের দাবিতে চিঠি উত্তরবঙ্গ মেডিকেলের HOD-দের।
অভিযোগ নাম্বার বাড়ানো চক্রের সঙ্গে জড়িত ছিলেন খোদ অধ্যক্ষ। উত্তরবঙ্গ মেডিকেলে আরও এক সন্দীপ ঘোষ। চাপের মুখে উত্তরবঙ্গ মেডিকেলের ডিন, সহকারী ডিন ও আরএমও পদত্যাগ করলেও এখনও বহাল তবিয়তে অধ্যক্ষ। কেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা হবে না? প্রশ্ন তুলে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি উত্তরবঙ্গ মেডিকেলের 24টির মধ্যে 16 জন বিভাগীয় প্রধানের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং রামপুরহাট মেডিকেলে কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে 10 সদস্যের কমিটি গঠন। কোনো পক্ষ নেই না, তো মানে যেটা অভিযোগ যে আপনার আপনি পদে থাকলে মানে আবার ট্যাম্পারিং হতে পারে এবং আপনাকে অনাস্থা করা হবে। আমার কোনো পক্ষ নেই ভাই, অপসারণ করানো হবে। আমার কোনো বক্তব্য নেই, ঠিক আছে, এইটাই আমার বক্তব্য। কোথাও গিয়ে মনে হচ্ছে যে আপনার মানে আমার কোনো বক্তব্য নেই এবং আপনাকে নাকি কেউ আড়াল করছে, যে কারণেই এখনো কোনো ব্যবস্থা হয়নি। আমার কোনো বক্তব্য নেই, ঠিক আছে, চলো। কোনো মেঘনাথ একজন কেউ লুকিয়ে কিছু একটা করছে, তো আমরা তো বলছি যে মেঘনাথদের অস্তিত্ব শেষ হয়ে গেছে, এটা স্বাস্থ্য ভবনকেও জানতে হবে। আমরা যেহেতু সরকারি লোক, আমরা সব কিছু বলতে পারি না, আমরা প্রতিবাদটা করতে পারি, কিন্তু আমরা অ্যাকশন তো নেব না। আমরা তো অফিসিয়াল অ্যাকশন যেটা হয় সেটা আরেকটা ধাপ এগিয়ে আজকে আমরা সেটা করছি। এরপরে আমরা ওয়েট করব যে এরপরে যদি ওনার অপসারণ না হয় তাহলে পরীক্ষাগুলো নেব কি নেব না সেটা আমাদের ভাবতে হবে। কেননা সামনে আমাদের কিছু ছেলে আছে যারা সারা জীবনের জন্য হয়তো MS পরীক্ষা দেবে বা MBBS পরীক্ষা দেবে, ওরা আবার ট্যাম্পারিং কেন? যদি উনি দোষী থাকেন, তার চেয়ারম্যানশিপে যদি পরীক্ষাটা হয়, আদৌ পরীক্ষাটা ভ্যালিড কি থাকবে সেটাই আমরা জিজ্ঞেস করব, যে আদৌ সেই পরীক্ষাটা নেওয়াটা কি ঠিক হবে। ইরান ইসরায়েল যুদ্ধ মুহুর্মুহু, বোমা বর্ষণ, একের পর এক মিসাইল হামলা। সবার আগে যুদ্ধক্ষেত্রে TV9 বাংলা। পরপর হামলায় লেবানন যেন ধ্বংসস্তূপ। ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি সুমিত চৌধুরী। हम ओके अभी यहाँ पे जो बॉम्ब है अभी वो एक्सप्लोड नहीं है, हमें बता रहे। सो द बॉम्ब इज हैव रिसेंटली there is a bombs they are not exploded yet okay on the ground ओके और देखिए अभी जो बॉम्ब्स या मिसाइल यहाँ पे दागी गई हैं ये अभी एक्सप्लोड नहीं हुई है, इसलिए हमें दूर रहने के लिए कहा गया है, क्योंकि अभी लगातार ये मिसाइलें फूट रही हैं और अभी एक्सप्लोड हो रही हैं। और अभी यहाँ पर जो आलम है वो बहुत ज़्यादा खतरनाक भी है। और देखिए निशान थोड़ा सा इधर आ जाते हैं, निशान इसकी शेड में रहेंगे और देखिए इधर से आपको दिखा देते हैं। दूर से हमें मना किया गया है कि उसके पास नहीं जाना, क्योंकि एक्सप्लोजन अभी भी उसमें हो रहे हैं। और ये देखिए मैं आपको शेड में civilian area. بامتياز ما فيها أي شيء. There is no military. This happened right now. أنظرونا، بعثوا لنا أنظار. بدهم يضربونا. They sent us a warning. Okay. 3 बिल्डिंगों को अटैक किया गया 1 बजे। ये लगातार आप कह सकते हैं कि इनको जानकारी मिली थी और उसके बाद इन अटैक्स को किया गया है। और अभी देखिए हमको हिदायत तो ये दी गई है कि अभी आपको दूर रहना, लेकिन एक बार फिर मैं आपको बहुत जल्दी से तस्वीरें इसलिए दिखा रहा हूँ क्योंकि आपको ये समझा सकूँ कि कभी हालांकि ज़्यादातर क्लोज नहीं जाना है, लेकिन ये देखिए अभी इस बिल्डिंग को अटैक किया गया है। ये रिसेंट आपको मैं बता रहा हूँ कि लगातार हम जहाँ पर थे वहाँ पर लाइव अटैक किया गया और उसके बाद अब इस जगह पर जो उसके जस्ट पीछे वाली बिल्डिंग है, यानी हम उधर थे और अब हम यहाँ की तरफ आए हैं, इस बिल्डिंग को अटैक किया गया। निश्चित तौर पर यहाँ पर हर कदम पर आप देखिए इजराइल कभी भी अटैक कर देता है। हालांकि सारी बिल्डिंगें यहाँ से खाली करा ली गई हैं, हज़ारों की संख्या में लोगों को निकाल दिया गया है, लेकिन ये ज़रूर आप समझिए कि अभी यहाँ के ताज़ा हालात ऐसे हैं कि कहीं पर भी इजराइल की तरफ से अटैक किया जाता है, जहाँ से भी उसको ये इनपुट मिलता है कि यहीं पर जो हिजबुल्लाह के कमांडर्स हो सकते हैं, उनके लगातार जो उनके ओवरग्राउंड वर्कर्स हो सकते हैं, या फिर किसी ने कोई कमांड कंट्रोल सेंटर बना रखा है, इजराइल उन सारी जगहों को इन इलाकों में, बेरूट के इन इलाकों में अटैक कर रहा है। और ये साउथ सब वो इलाके हैं धाइया और धाइया के आसपास के इलाके, यानी एयरपोर्ट से ठीक पहले के ये इलाके हैं जहां से लगातार हिजबुल्लाह का एपीसेंटर जिसे कहा जाता था। हिजबुल्लाह लगातार यहीं से कमांड एंड कंट्रोल करता था और इसी वजह से इन इलाकों को ज़्यादा टारगेट किया जा रहा है।